আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট ইংলিশ বা কম্পালসারি ইংলিশ যেটা বলছিলাম আমি, তো সেটার গুরুত্বপূর্ণ কিছু রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা যেভাবে শিখবো সেটা হলো একদম সরাসরি উদাহরণের মাধ্যমে, অর্থাৎ যেগুলো আমাদের পরীক্ষায় বিগত সময়ে পড়েছিল বা যে সূত্রগুলো থেকে সবচাইতে বেশি আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যেমনটা একসাথে আলোচনা করব আমাদের বিভিন্ন এক্সাম্পল নিয়ে, আবার একই সাথে আলোচনা করব এই সমস্ত যে এক্সাম্পলগুলো দেওয়া আছে তাদের সূত্র নিয়ে আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঠিক একইভাবে যেমন আজকে আছে 1 থেকে ঠিক 8 পর্যন্ত, এভাবে আমরা মোটামুটি 20 থেকে 30টা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব এবং এর মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর আশা করি যে আপনারা এই যে ভিডিওগুলো যে দেখছেন এগুলো সবগুলো এক্সাম্পলগুলো লিখে নেবেন, কারণ এখান থেকে সরাসরি আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। তো চলে যাই আমাদের প্রথম এক্সাম্পলের দিকে। আমাদের প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে আই ফ্যান্সি আই টার্ন পেল লেখা আছে। তো এখানে তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো যে কোন একটা সাবজেক্টের পরে যখন ফ্যান্সি অথবা উইশ লেখা থাকে, আমি আবারও বলতেছি, কোন সাবজেক্টের পরে যদি উইশ অথবা ফ্যান্সি লেখা থাকে তাহলে এরপরে আবার যে একটা সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের পরে আমাদের 2 নম্বর ফর্ম দিতে হবে। ব্র্যাকেটের মধ্যে আমাদের সমস্ত ভার্বগুলো V1 এ দেওয়া থাকবে, আমাদের যে প্রশ্নগুলো আসবে সেখানে সবগুলো V1 এ দেওয়া থাকবে রাইট ফর্ম ভার্বসের সময়। সেটাকে আমাদের V2 তে রূপান্তরিত করা লাগবে, অর্থাৎ টার্নের V2 বা ভার্বের পাস্ট ফর্মটা হলো টার্নড। এবার আসি আমরা 2 নম্বর সেন্টেন্সের দিকে। 2 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ বি এ লিডার দেওয়া আছে। তো 2 নম্বর সেন্টেন্সের আমাদের সূত্রটা কি আছে এখানে? 2 নম্বর সেন্টেন্সের সূত্রটা আমাদের দেওয়া আছে অ্যাজ ইফ এর সূত্র। তাহলে অ্যাজ ইফ থাকলে কি হয়? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, বলতেছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে তাহলে এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমি আবারও বলতেছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে যে ভার্ব বসবে সেই ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবারও বলতেছি সেটা ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তবে এখানে একটা কথা থাকে, সেটা হলো যে যদি আমরা বি ভার্ব ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওয়ার লিখতে হবে, ওয়াজ লেখার কোনো সুযোগ আমাদের এখানে নাই। তাহলে যেটা বললাম যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগের অংশটা যদি আমাদের V1 থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশটাতে আমাদের V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে এবং শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রে সেখানে ওয়ার লিখতে হবে, সাবজেক্ট যেটাই হোক না কেন। যেমন এখানে হি আছে, আমাদের ওয়াজ লেখার কথা ছিল কিন্তু আমরা লিখবো ওয়ার। 3 নম্বর সূত্র ঠিক 2 নম্বর সূত্রের মতোই, এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটা কথা বলছিলাম তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে V2 হয়, আর যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ V2 যদি থাকে আগের অংশটাতে তাহলে পরের অংশ করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। সুতরাং আমরা এখানে কি করব? আমরা জানি যে আমাদের এখানে অ্যাজ দো দেওয়া আছে, অ্যাজ দোর আগের অংশটাতে এটা V2 অর্থাৎ পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন যেটা বললাম আমি, সেটা হলো সাবজেক্টের পরে হ্যাড নিতে হবে একটা, হ্যাডের পরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ গন। এবার আমরা আসি আমাদের 4 নম্বর প্রশ্নতে। আমাদের 4 নম্বরে দেওয়া ছিল হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দা বাস লেখা আছে। তাহলে আমরা এই সূত্রটাতে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে সূত্র বলতে লেস্টের ব্যবহার একটা রয়েছে। আমরা জানি যে লেস্ট যখন থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে এই সূত্রগুলো দেখতে পাচ্ছেন। তো লেস্ট যদি দেওয়া থাকে তাহলে লেস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা শুড অথবা মাইট ব্যবহার করবো, হয় শুড অথবা মাইট ব্যবহার করবো, তবে শুড ব্যবহার করে সবচেয়ে পারফেক্ট হবে। শুডের পরে আমাদের যে ভার্বের বেস ফর্ম যেটা সেটা দিয়ে দেবো, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আমরা পাবো সেই ভার্বটা এখানে দিয়ে দেবো। আমাদের এখানে দেওয়া আছে মিস, তাহলে উত্তর আমরা এখানে লিখতে যাচ্ছি শুড মিস। তাহলে লিস্টের এই আগের অংশটাতে যা থাকুক না কেন সেটা দেখার আমাদের সময় নাই। এরপর একটা সাবজেক্ট থাকবে, তখন আমাদের এখানে শুড অথবা মাইট দুইটার মধ্যে কোনো একটা, তবে শুডটাই হলো পারফেক্ট। এরপরে যে V1 যেটা দেওয়া থাকবে সেই V1 সেভাবে আমাদের ব্যবহার করতে হবে। এরপরে 5 নম্বর সূত্র যেটা আমাদের দেওয়া আছে, 5 নম্বরে যদি আসি তাহলে দেখবো আমরা এখানে যে উইদাউট ড্যাশ নো দেওয়া আছে আর এখানে ইউ কান্ট আনসার লেখা আছে। তাহলে এখানে এটা কিসের সূত্র? এই সূত্রটা হলো যে আমরা জানি যে টু ছাড়া অন্যান্য প্রিপোজিশন যদি থাকে, যেমন উইথ, উইদাউট, বাই, ফর, অফ, ইন, অ্যাট ইত্যাদি যদি থাকে তাহলে সাধারণত আমাদের সেই তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি আবারও বলতেছি
নর্মাল যে টুটা আছে সেই টু ছাড়া যদি অন্যান্য কোনো প্রিপজিশন আমাদের সামনে আসে তাহলে তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে নো লেখা আছে উইদাউটের পরে আমরা সুন্দর করে এটাকে কি করে দেবো, নোয়িং করে দেবো, অর্থাৎ নোয়িং করে দেবো। উইদাউট নোয়িং ইউ কান্ট আনসার। এরপরে আমাদের 6 নম্বর যেটা দেওয়া আছে, 6 নম্বর প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো উপমা ইজ ইউজড টু ড্যাশ সুইম ইন দ্য রিভার লেখা আছে। এখানে অনেক সময় দেখা যায় যে এই প্রশ্নের সূত্র জানলেও উত্তর অনেকে করতে পারে না। কেন পারে না সেটা আমি বলবো আর কি। তো সূত্রটা আগে দেখে আসি আমরা। সূত্র এখানে দেওয়া আছে বি ইউজ টু, বি অর্থাৎ বি বললাম কেন, যে বি ভার্ব সমান সমান জানি আমরা এম ইজ আর ওয়াজ। তো বি ইউজ টু যদি লেখা থাকে সাবজেক্টের পরে, তাহলে এর পরে যে ভার্ব বসবে তার সাথে আইন যুক্ত করতে হবে। এটা নরমাল বা সিম্পল কোনো টু এর সূত্র নয়, বরং এটা বি ইউজ টু সূত্র। এরকম ধরনের আরো আমরা যেটা পাবো সেটা হলো উইথ এর ভিউ টু যদি থাকে, লুক ফরওয়ার্ড টু যদি থাকে, তারপরে বি ইউজ টু থাকে অথবা গেট ইউজ টু থাকে, যদি এই ধরনের কোনো শব্দ বা ফ্রেজ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এদের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সুইম লেখা আছে, তাহলে কি সুইমের সাথে আইন যুক্ত করে দিলে সুইমিং হয়ে যায়। কিন্তু আনফরচুনেটলি সুইমিং বানানটা অনেকে ভুল করে। সেই কারেক্ট বানানটা হলো SWIMMING, সুইমিং। এই সুইমিং বানান লিখতে গিয়ে অনেকে একটা এম লেখার কারণে এই উত্তরটা ভুল করে আসে। তো আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তারা এরকম প্রশ্ন যদি পড়ে তাহলে আমরা এই ভুলটা করবো না ইনশাল্লাহ। এরপরে 7 নম্বর সূত্র, 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে আমাদের এখানে, দ্য রিস বি নট অলওয়েজ হ্যাপি দেওয়া আছে। রিস আমরা জানি যে দি এর পরে যখন অ্যাডজেক্টিভ থাকে, এখানে রিস মানে ধ্বনি বোঝানো হচ্ছে। তো যখন দি এর পরে অ্যাডজেক্টিভ একটা থাকে তখন ওই জাতীয় সবগুলো কি বোঝায়, অর্থাৎ শুধুমাত্র একটা ধ্বনি এটা নয়, বরং সমস্ত ধ্বনিরা, অর্থাৎ পৃথিবীর যতগুলো ধ্বনি মানুষ আছে, সম্পদশালী ব্যক্তি আছে, সবাইকে এখানে বোঝানো হয়। সুতরাং এটা সঙ্গত কারণে বোঝা গেল যে এটা আমাদের প্লুরাল অবস্থায় আছে। তাহলে এটা যদি প্লুরাল অবস্থায় থাকে আমাদের সাবজেক্টটা, তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। যেহেতু আর নট অলওয়েজ হ্যাপি দাও, সেটা আসলে সবসময় এখানে সুখী নয়। ধনী মানুষ হলে যে সবসময় সুখী হবে তা নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রিস, এখানে বি ভার্ব লেখা আছে। বি ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যামিজার ব্যবহার করে থাকি বা ওয়াজার ব্যবহার করি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তাহলে আমরা প্লুরালের জন্য কি নিব, আর নিব, অর্থাৎ দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। এবার 8 নম্বর যেটা আমাদের দেওয়া আছে, সেই 8 নম্বরে ম্যাথমেটিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট লেখা আছে। তাহলে ম্যাথমেটিক্স বি মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে ম্যাথমেটিক্স, এখানে অনেকে মনে করে যে ম্যাথমেটিক্স যেটা আছে সেটা এই সেন্টেন্সের সাবজেক্ট। সূত্রটা হলো এরকম যে আমাদের অনেকগুলো নাউন আছে, যে নাউনগুলো দেখতে আমাদের প্লুরাল মনে হয়। যেমনটা আমাদের ম্যাথমেটিক্স আছে, ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ঠিক এই ধরনের শব্দগুলো যদি থাকে তাদের সাথে এস থাকলেও এগুলো আসলে সিঙ্গুলার, অর্থাৎ আমাদের সাবজেক্টের নাম এগুলো বোঝানো হয়। তো সাবজেক্টের নাম যদি দেখতে প্লুরাল হয়, যদি দেখতে প্লুরাল মানে কেন বলতেছি, কারণ যদি আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা হলো যে যদি কোনো শব্দের শেষে এস দেখে ফেলি তাহলে আমরা বুঝে ফেলি যে হ্যাঁ এটা প্লুরাল হয়ে গেছে, কিন্তু আসলে সেটা সবসময় প্লুরাল নাম হতে পারে। তাহলে ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, তাহলে এখানে বি মাই ফেভারিট সাবজেক্ট, এটা আমার একটা প্রিয় বিষয়। তাহলে আমি এখানে কি করব, সিঙ্গুলার যেহেতু আছে আমাদের, সেহেতু আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলে কি হয়, ইজ দাঁড়ায়। তো মোটামুটি আমরা এখানে 8টা সূত্র এখানে শিখে ফেললাম 8টা সেন্টেন্স থেকে। এইভাবে আমরা মোটামুটি 20 থেকে 30টা প্রশ্নের উত্তর করব। তো সেগুলো দেখার আমন্ত্রণ আজকে এখানে জানিয়ে রাখতেছি। আর সেই পর্যন্ত বিদায়।